আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের দিনের কিছুটা সময়ের ব্লগ শেয়ার করছি। তো সকালবেলাটা আমার কিভাবে শুরু হয়, আমি আগের দিনের কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। আমাকে অনেক আপুই সাজেস্ট করেছিলেন লাস্ট ভিডিওতে যে কিশমিশ ভিজিয়ে এটা যেন আমি খাই নিয়মিত। তো পাশাপাশি আমি এই স্যুপগুলটাও ভিজিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে ফ্রেশ হয়েই আমি এটা খেয়ে নিব। তো আপনাদের সাথে প্রত্যেকটা টাইমই শেয়ার করতে ইচ্ছা করে। কিন্তু আসলে এরকম ব্যস্ততা বা সবকিছু মিলিয়ে ভিডিও মেক করা খুব একটা হয়ে ওঠে না। তো আমার হাসব্যান্ড আজকে যেহেতু শুক্রবার, সে বাসায় আজকে একটু সময় নিয়ে নাস্তা তৈরি করেছে। তো এখানে সে আমার ফেভারিট আলুর দম তৈরি করেছিল। আর প্রচণ্ড আসলে কষ্টই হয়েছে, কারণ সে সাধারণত রুটি এগুলা বানায় না। তো রুটির চেহারা দেখে আসলে বোঝা যাচ্ছে সে ৫ টা রুটি বানাতে অনেক টাইম নিয়েছে। তো একটু শক্তও হয়ে গিয়েছে আসলে, কিন্তু খেতে আসলে মজা হয়েছিল। আর সবথেকে বড় কথা, এফোর্ট দেওয়াটাই তো সবথেকে বেশি ইম্পোর্টেন্ট, তাই না? আর এখানে আমি হচ্ছে একটু মধু মিশিয়ে নিচ্ছি। কেউ আবার বোতল দেখে অন্য কিছু ভাববেন না। এই বোতলটা কিনে আনা। তো পরে একটু মধু দিয়ে নিচ্ছিলাম ইসুপগুলের সাথে। মধু খাওয়াও আসলে এই সময়ে খুব উপকারী। তো এইজন্যই। আর এখানে সে ভালোবেসে একটা লাভ শেপের রুটি বানিয়েছে। তো ওটাই আমি আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি। তো রুটিটা আসলে অনেক সুন্দর হয়েছিল। রুটি, ডিম ভাজি আর আলুর দম আজকের নাস্তার আইটেম ছিল। তো খেতে, খেতে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। অনেকে অবশ্য ভাবতে পারেন যে প্রতিদিন এরকম হাসব্যান্ডকে দিয়ে রান্না করি, আসলে ইনি কী করেন? তো আসলে আমি এইখানে এত পরিমাণে অসহায় যে আজকে যদি আমার হাসব্যান্ড রান্না না করে তাহলে কিন্তু আমরা দুজনেই না খেয়ে থাকবো। আর এমন সিচুয়েশন যে আচ্ছা, মাঝখানে শেয়ার করে নিই, আমি কিন্তু এই ফলগুলো এখন খাচ্ছি। আর এই যে দেশি মাল্টাটা এইখানে এই যে দেখবেন এরকম পয়সার মতো যদি আ চিহ্ন থাকে তাহলে আপনারা বুঝবেন যে এটা হচ্ছে মিষ্টি। আর যেগুলোই থাকবে না সেগুলো কিন্তু টক। তো অনেক আপুরে আমাকে সাজেস্ট করেছিল যে আনার, কলা, মাল্টা এগুলো যাতে আমি নিয়মিত খাই। তো সেটাই আরকি। আর বর্তমানে আমার যে সিচুয়েশন, মানে আশেপাশে বা যেকোনো জায়গায় একটু ময়লা বা নোংরা দেখলেই আমার অটোমেটিক্যালি বমি চলে আসে। তো দীর্ঘ হচ্ছে প্রায় ১.৫ মাস ধরে আমি তো সিক, আপনারা অনেকেই জানেন। তো আমি এর ভিতরে যে নিজে বাসার কোনো কাজ করে পরিষ্কার করে গুছিয়ে রাখবো সেটাও আমার পক্ষে সম্ভব হয় নাই। তো আমি হচ্ছে আমার হাসব্যান্ডকে কয়দিন ধরেই বলছিলাম যে এইখানে যেই মাইক্রো ওভেনের যেই আমার র‍্যাকটা আছে, তো এর যে সেকেন্ড পার্ট, এইখানে হচ্ছে আমার ইসুপগুলের ভুসি বা যেগুলো আমার নিত্য প্রয়োজনীয় এই খাবারগুলো থাকে। বাট ওইখান থেকে যে আমি নিবো, তো নিতে গেলেও আমার বমি আসে, এরকম একটা অবস্থা। ওকে বলছিলাম বেশ কিছুদিন ধরে যে এটা ক্লিন করতে হবে। বাট আসলে সময়েরও তো একটা বিষয় আছে। তো সে আমাকে বলেছিল যে শুক্রবারের দিন ক্লিন করবে। তো যেই কথা সেই কাজ। আজকে দেখুন এখানে কিন্তু খুব ধুলাবালি হয়েছে। এই ধুলাবালিতে আসলে আমার খুবই সাফোকেটিং লাগছিল। তো এইখানে আজকে এইগুলা সে এখন ক্লিন করবে। তো তারই কিছুটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। তো সব কৌটাগুলো এখান থেকে হচ্ছে নামিয়ে ফেলেছে, এটাকে যাতে একেবারে ক্লিন করা যায়। তো দেখুন কি অবস্থা। বেশ ধুলা জমেছিল। আসলে কিছু করার নেই। তো এখানে এই যে আমার প্রতিদিনের প্রয়োজনীয় কিশমিশ, তারপরে চিয়া সিড এই টাইপের খাবারগুলো, তারপর মধু, এগুলো আসলে থাকে এখানে। তো কৌটাগুলো এখানে হচ্ছে বাহিরে মানে নিচে নামিয়ে রেখেছে, কারণ এগুলোকে আলাদা করে আবার একটু পরিষ্কার করে নিবে এইজন্য। তো সকাল থেকে এইসবই আসলে আমার হাসব্যান্ড করছিল। তো এই ফাঁকে আমি যেটা করছিলাম, আমি হচ্ছে অনলাইনে ক্লাস দেখছিলাম। তো নাঈম ভাইয়ের এখন কিছু রিপিট ক্লাস হচ্ছে। ওই ক্লাসগুলোতে উনি মোটামুটি শেষ সময়ের যেই প্রিপারেশনটা নেওয়ার, সেই বিষয়ে আরকি বলছেন। প্লাস স্পেশাল করে কোন টপিকসগুলো ইম্পোর্টেন্ট, কোনগুলো ইম্পোর্টেন্ট না, সেই ক্লাসগুলোই আরকি আমি এখানে দেখছিলাম। আর পাশাপাশি আমার হাসব্যান্ড হচ্ছে এই কাজগুলো করে সেই ক্লিপগুলো নিয়ে আমাকে আরকি দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ক্লিন করে ফেলেছে। তো এর মধ্যেই আমাকে বলছিল যে অলরেডি সব যেহেতু ক্লিন করেছি, মাইক্রো ওভেনটাও তো একটু ময়লাই হয়ে গিয়েছে, কারণ যেহেতু আমি লং টাইম কোনো কাজ করছি না। তো দেখুন এটা কিন্তু ও সুন্দর করে সাজিয়েছে, এখন খুব ভালো দেখাচ্ছে। এখন আশা করি আমার আর সমস্যা হবে না। আর এখানে তোকমা দানাটার এখনও আসলে কোনো কৌটা সিলেক্ট করা হয়নি। তো এটার জন্য এটা এখানে আছে। ওটাকেও খুব দ্রুত আমি কৌটাতে নিয়ে নিব। আম তো সে নিজে থেকেই আসলে মাইক্রো ওভেনের ডিপ ক্লিনটা করতে চাইলো, কারণ খুব একটা ক্লিন নেই যেহেতু।
এই প্রেগনেন্সি পিরিয়ডটা আসলে এমনই, আপনার পার্টনার যদি কোঅপারেটিভ না হয় তাহলে কিন্তু খুব বেশি সমস্যা। আর যারা আমার মতো আর কি আলাদা থাকে বা শহরে থাকে, ম্যাক্সিমামই কিন্তু এখন হাজব্যান্ড ওয়াইফ মিলেই আসলে থাকা হয়, নিউক্লিয়ার ফ্যামিলি। তো দ্যাটস ওয়াই যেটা হয় যে কারোর হেল্প ওইভাবে এক্সপেক্টও করা যায় না, ওরকম পাওয়াও যায় না। আর আমার বাসাটা আসলে এতটা ছোট, আমি যে কাউকে এসে থাকতে বলবো সেটাও আসলে সম্ভব না। তো সবকিছু মিলিয়ে আমাদের ২ জনের কাজ আর কি এখন আমার হাসব্যান্ডের একারই করতে হচ্ছে। তো এরকম সিচুয়েশনে আমি বলব যে প্রত্যেকের পার্টনার যেন তার পার্টনারের প্রতি যত্নশীল হয়। আর প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবেন না। আমি আসলে এখন মানসিকভাবে, শারীরিকভাবে ২ টা ভাবেই খুবই অসহায়। আমি চাইলেও কোনো কাজ করতে পারছি না। আর আমি যদি পারতাম তাহলে কখনোই আমার হাসব্যান্ডকে দিয়ে আমি এত কাজ করাতাম না। এটাই স্বাভাবিক। কারণ এর আগের ভিডিও আপনারা অনেকে দেখেছেন। আমি কিন্তু নিজের সব কাজ একা হাতেই করতাম। বাট এখনের সিচুয়েশনটা একদমই আলাদা। তো বলতে, বলতে এই যে আমার মাইক্রোওভেনের যে ভিতরের যে প্লেটটা ওইটাকেও আলাদা করে ক্লিন করে এনে এখন আবার সেটআপ করে দিবে। আর পাশাপাশি আমার কিচেনের অবস্থাও ভয়াবহ। মানে আমি যে একটা ডিম ভেজে খাবো, মানে সেটাও আমি করতে পারি না। আমার এত মানে নাকে গন্ধ লাগে। অনেক আপুরাই কমেন্টস করেছেন যে ৩-৪ মাস একটু এরকম গন্ধ লাগবে। এটা ন্যাচারাল। তো তারপরেও বলল যে যেহেতু আমি সবকিছু ক্লিন করছি, আমি কিচেনটাও ডিপ ক্লিন করে দিই। কারণ প্রতিদিনের যেই মানে আমি যে একটু সিঙ্কে কিছু হাত ধুতে যাবো বা কিছু ধুবো সেরকমও আমার আসলে সিচুয়েশন হয় না। এখন সবকিছুতেই অনেক বেশি ময়লা ফিল হয়, গন্ধ ফিল হয়। তো এইজন্য সে আজকে একদম কিচেনের সবকিছু ডিপ ক্লিন করেছে। আর হচ্ছে তেল চিটচিটে ভাব কিন্তু হয়ে যায় কিচেন নিয়মিত পরিষ্কার না করলে। যে কৌটাগুলা থাকে এগুলার তেল চিটচিটে ভাবের জন্য ওইটা দেখতে অনেক বেশি নোংরা দেখায়। তো ওইজন্য আজকেও আলাদা করে প্রত্যেকটা কৌটা থেকে শুরু করে পুরো যেই ইন্টেরিয়র আছে সবকিছু একদম ক্লিন করে ফেলেছে। তো আজকে আমি একটু যেতে পেরেছি রান্নাঘরে। আমার কাছে আজকে অতটাও খারাপ লাগেনি। তবে আস্তে, আস্তে হয়তোবা টাইম লাগবে এখানে কভার করতে। কারণ বিভিন্ন মসলার স্মেল এগুলোতেও আসলে অনেক বেশি সাফোকেটিং লাগে। আবার আমার পরিচিত অনেকের কাছেই শুনেছি তাদের কিন্তু এরকম গন্ধ লাগে না বা এত অসুবিধা হয় না। তো আসলে প্রেগনেন্সি পিরিয়ডটা প্রত্যেকের একদম আলাদা, আলাদা রকম সিস্টেম। কারোর সাথে কারোর মিলে না। এটাই আসলে দেখা যায়। তারপরেও যতটুকু মিলে, যতটুকু সাজেশন কাজে লাগে তার উপর ডিপেন্ড করে আসলে বাদবাকি কাজ করা। তো এই যে আমার ওভারঅল এটা কিন্তু খুব ভালোভাবেও ক্লিন করে নিয়েছে। আর আপনাদের সাথে তো সবটাই শেয়ার করি। তো ভাবলাম যে আজকে যে কাজগুলো হয়েছে সেগুলোও শেয়ার করি। কারণ শুক্রবারের দিন যে কত ব্যস্ততম দিন যায়। আগে যেত অন্যরকম ব্যস্ততা আর এখনের ব্যস্ততাটা একটু আলাদা। আর এদিকে হচ্ছে আনার খাওয়ার কথা অনেক আপুরাই আমাকে কমেন্টস করেছিলেন যে এই সময়ে আনার খাওয়া অনেক বেশি হেলদি। তো এটা তখন প্রায় অলমোস্ট ১২টা বাজে। ১২টার দিকে আমি একটা ফল খাচ্ছিলাম। তো ফল হিসেবে আজকে আনার সিলেক্ট করলাম আর একটা কলাও খেয়েছিলাম। আর আমি কিন্তু এই ফুল টাইমে কোনো কাজ করি নাই। এই ক্লিপগুলো আমার হাসব্যান্ডই নিয়েছিল। আমি এই টাইমটা ফুল টাইম শুধুমাত্র ক্লাস দেখেছি। তো নৈতিকতা এবং সুশাসনের ক্লাসটা আমি করছিলাম। আমার লাইভ এমসিকিউতে এখন নৈতিকতা ও সুশাসনের পরীক্ষা চলছে। আর সাথে হচ্ছে ভূগোলেরও একটা মানে একসাথে ২ টা সাবজেক্টের ১০০ মার্কসের পরীক্ষা আছে। তো সেইটার জন্য আমি ছোটখাটো করে যতটুকু পারছি প্রিপারেশন নিচ্ছি, শুয়ে হোক, বসে হোক, যতটুকু পড়াশোনা করা যায়। কারণ আমি ওরকম সাউন্ড করে পড়বো যে এটা তো সম্ভব হচ্ছে না। তো আমি হচ্ছে ফোনে ক্লাস দেখছিলাম শুয়ে, শুয়ে। আর আমি দেখেছি যে টিচাররা যে কথাগুলো বলে সেগুলো মনোযোগ দিয়ে শুনলে পরীক্ষার হলেও কিন্তু ওই কথাগুলো মনে থাকে। কিন্তু আপনি একা, একা যদি মনে, মনে শুধু পড়ে যান সেটা অনেক সময় মনে থাকে না। তো এইজন্য আমি আর কি এখন সিলেক্ট করেছি যে এই লাস্ট টাইমের প্রিপারেশনে যেহেতু আমার শরীরের কন্ডিশন এরকম সেটার উপর ডিপেন্ড করে আমি এখন এই ক্লাস দেখাটা কন্টিনিউ করব। আর এই শেষ কয়েকটা দিন আমি সবাইকে সাজেস্ট করব আপনারা নতুন করে আর কোনো টপিকস পড়বেন না। যেই টপিকসগুলো আগে পড়া ছিল সেগুলো বারবার করে রিভাইজ করতে থাকুন। যত বেশি রিভাইজ করবেন তত বেশি মনে থাকবে। আর বাংলা সম্পর্কে একটু কথা বলবো। বাংলা পরীক্ষার প্রশ্ন কিন্তু এখন আগের তুলনায় প্রচুর কঠিন আসছে, কারণ অনেক বেশি আনকমন টপিকস। আমি নিজেও গতকালকে ২০০ মার্কসের যে পরীক্ষা দিয়েছি সেখানে বাংলার রেজাল্ট আসলে আমার ভয়াবহ খারাপ হয়েছে। তো এটার কারণ আমি যেটা দেখলাম যে আমি যেই কবিগুলো এতদিন পড়েছি সেগুলো কিন্তু আসলে এখন আর অতটা বেশি ইম্পর্টেন্ট নেই। তো এই জন্য আমি ভাবলাম যে যেই কবিগুলো এখন পড়তে হবে সেই কবি সম্পর্কে একটু নিজেও যেহেতু পড়বো আপনাদের সাথেও শেয়ার করি, তাহলে আপনাদেরও আর কি
সুবিধা হবে পড়তে। তো এখানে অলরেডি যেগুলো আছে এগুলো তো জানেনই আপনারা যে এর আগে যে কবিগুলো ছিল। তো এইখান থেকে আমি অগ্রদূত বই থেকে দাগিয়ে দিচ্ছি, তো আপনারা কিন্তু এটা পারলে একটু নোট করে নেবেন। তো এখানে ইম্পর্টেন্টের ভিতর আছে শাহ মোহাম্মদ সগীর। আমি একটু পেনটা নিয়ে নিই, যাতে আসলে কলমের কালি শেষ কখন সেটাও টের পাইনি। যাই হোক, এটা শাহ মোহাম্মদ সগীর পড়বেন আপনারা এখান থেকে। তারপরে দৌলত উজির বাহারাম খান, সৈয়দ সুলতান। আর এছাড়া কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তো আপনারা আগে কম বেশি পড়েছেনই। আমি শুধুমাত্র এখনকার যে পার্সপেক্টিভ সেইখানে ইম্পর্টেন্ট যেগুলো, আর আমি এরপরে আমার যদি শরীর একটু সুস্থ থাকে আমি এটা একটু লেখে নোট করে দিব। তো আপাতত আপনারা আমার এই ভিডিও থেকে একটু মোটামুটি আইডিয়া নিয়ে নেন। তারপরে এইগুলো কিন্তু আমি নতুন কবির কথা বলছি, হ্যাঁ, যেগুলো আপনারা আগেই পড়েছেন সেগুলো তো আছে। তারপর কায়কোবাদ, এই মুহূর্তে কিন্তু কায়কোবাদ খুবই ইম্পর্টেন্ট। আর রবীন্দ্রনাথ ঠাকুর ওইটা আগেও ইম্পর্টেন্ট ছিল, এখনো ইম্পর্টেন্ট, ওইটা আসলে বলার কিছু নেই। তারপর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন। তারপর এস ওয়াজেদ আলী, মোতাহের হোসেন, আবুল সরি গোলাম মোস্তফা। হ্যাঁ, গোলাম মোস্তফা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রতিদিনই দেখি যে এখান থেকে কোয়েশ্চেন কম বেশি থাকে। আর আমাদের যেই 48তম বিসিএস এর প্রশ্ন যারা অ্যানালাইসিস করেছেন দেখেছেন তারা তো একদম বুঝবেন যে আমি আসলে কতটা ঠিক কথা বলছি। তারপরে হচ্ছে সৈয়দ মুস্তবা আলীও এখন খুবই ইম্পর্টেন্ট। তারপর আহসান হাবিবও খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যেগুলো বলছি আপনারা কিন্তু মিলিয়ে নেবেন। তারপর হচ্ছে শওকত ওসমান, ফররুক আহমেদ, খুবই ইম্পর্টেন্ট কিন্তু কয়েকজনের নাম। তারপর ডক্টর আহমদ শরীফ, সৈয়দ আলী আহসান, সৈয়দ ওয়ালিউল্লাহ। এই কবিগুলো তো আমি আগে পড়তামই না, এই জন্য এখন আসলে আমার জন্য টাফ হয়ে যায়। মুনির চৌধুরীও দেখবেন। আর এদিকে আছে হচ্ছে শহীদুল্লাহ কায়সার, আনোয়ার পাশা আগেও বেশ ইম্পর্টেন্ট ছিল, বাট কয়েক বছর ধরে আর আসেনি। তারপরে হচ্ছে কাজী হাফিজুর রহমান, খুবই ইম্পর্টেন্ট। জহির রায়হান আগেও ইম্পর্টেন্ট ছিল, এখনো আছেন। তারপরে এই পাশে আছে হচ্ছে হুমায়ুন আজাদ, তো আপনারা আগেও পড়ছে। আখতারুজ্জামান ইলিয়াস আর আহমদ সফা, এটা কিন্তু এই দুইটাই কিন্তু পড়বেন, বেশ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, ওনারও দেখি যে এখন ওনার লেখা থেকে বেশ আসেন। তারপরে সেলিনা হোসেন আর সেলিম আলদিন, দুজনেরটাই দেখবেন। আর এই হচ্ছে মানে যে কবিগুলো বেশি ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্স আমরা দিতাম না সেই কবি সম্পর্কে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিলাম। এগুলো কিন্তু পড়বেন। এই মুহূর্তে বাংলার কোয়েশ্চেন সব থেকে বেশি ক্রিটিক্যাল হবে, টাফ হবে, এটা আইডিয়া করা যাচ্ছে। আর 47তম কিন্তু অ্যাডমিট অলরেডি কিন্তু ডাউনলোড করা যাচ্ছে। আপনারা প্রত্যেকে আপনাদের যেই ফোনে যেই SMS ছিল যখন অ্যাপ্লাই করেছেন সেই SMS-এ দেখবেন যে একটা পাসওয়ার্ড দেওয়া আছে আর একটা ইউজার আইডি দেওয়া আছে। ওই আইডি দুইটা ক্লিক করে ডাউনলোড করলেই কিন্তু আপনারা আপনাদের কোথায় সিট পড়েছে বা আপনার এক্সাম যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের মতো এই ছিল আমার ওভারঅল ভিডিও। আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রতিদিনই একটা করে 200 মার্কসের এক্সাম দিচ্ছি। এই যে এটা দিয়েছি, এটাও আগের দিন দিয়েছিলাম। তো চেষ্টা করছি শরীরকে যতটুকু পারা যায় বুঝিয়ে হলেও পড়াশোনায় মনোযোগ দেওয়ার। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। প্রত্যেকে আমার জন্য নামাজে দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকতে পারি আর এই জার্নিটা যেন আমার জন্য সহজতর হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।